একদিন ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন, এই পৃথিবীর আসল জ্ঞান কি। এমন সময় ভীষণ ক্লান্ত এক যুবক এসে প্রণাম জানিয়ে বুদ্ধর সামনে বসলেন। ভগবান গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমাকে এত ক্লান্ত কেন দেখাচ্ছে? ব্যক্তিটি বলল, গুরুদেব, আমার নাম দর্শনাভ। আমি দীর্ঘ 4 দিন যাবৎ পায়ে হেঁটে আপনার কাছে পৌঁছেছি। এই জীবন নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, যার উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি। আমি আমাদের প্রদেশের বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে আপনার কথা শুনেছি। দীর্ঘদিন ধরে আপনার সাথে দেখা করার জন্য মন খুবই চঞ্চল হয়ে উঠেছিল। ভগবান গৌতম বুদ্ধ একথা শুনে চুপ থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, তুমি এখন আশ্রমে বিশ্রাম করো। আগামীকাল সকালে আমি তোমার যে কোনো একটার প্রশ্নের উত্তর দেব। তোমার অনেক প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ সেটা রাত্রে চিন্তা করে সিদ্ধান্ত নিও। যুবকটি রাত্রে শুয়ে ভাবতে লাগলো, আমি এত দূর থেকে আসলাম, আর ভগবান গৌতম বুদ্ধ বললেন যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবেন। আমি এখন কোন প্রশ্নটাকে নির্বাচন করব? সে তার সব প্রশ্নগুলো মনে করতে করতে কখন যেন ঘুমিয়ে গেল। পরের দিন ভোরবেলায় দর্শনাভ বুদ্ধর কাছে আসলো। দেখল একটা গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। সামনে প্রায় 40 জন শিষ্য একই রকমভাবে চোখ বন্ধ করে ধ্যানে বসে আছেন। দর্শনাভ অপেক্ষা করতে থাকলো। প্রায় 4 ঘন্টা একইভাবে ধ্যানে থাকার পর বুদ্ধ চোখ খুললেন। ব্যক্তিটি গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে বলল, গুরুদেব, আমি প্রায় 10-12টা প্রশ্ন সাথে এনেছি, কিন্তু ঠিক করে বুঝে উঠতে পারিনি কোনটি বেশি গুরুত্বপূর্ণ। বুদ্ধ বললেন, আচ্ছা বেশ, তুমি তোমার শেষ প্রশ্নটি বলো। ব্যক্তিটি বলল, সকল সাধুগুরু পণ্ডিত মহাজনেরা বলেন জীবন অমূল্য সম্পদ। আমি জানতে চাই আমার জীবনের মূল্য কতটা। প্রশ্ন শুনে গৌতম বুদ্ধ হাসলেন। তারপর বললেন, তুমি কি সত্যি জানতে চাও তোমার জীবনের মূল্য কতটা? দর্শনাভ বলল, হ্যাঁ গুরুদেব, আমি সত্যি জানতে চাই। ভগবান গৌতম বুদ্ধ বললেন, তাহলে তুমি এখনই সোজা চলে যাও রাজ্যের রাজকোষাগারে। সেখানকার যিনি প্রধান তার নাম বিন্দুবালা। তুমি তার সাথে দেখা করো। তিনি তোমাকে যা দেবেন তা তুমি নিয়ে এসো। দর্শনাভ ভগবান গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে রাজকোষাগারের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় যেতে যেতে যুবক দর্শনাভর মনে অনেক প্রশ্ন আসছিল। মহাত্মা গৌতম বুদ্ধ কেন তাকে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন না? রাজকোষাগারে কেন পাঠালেন? সেখানকার যিনি প্রধান তিনি কি বা দেবেন? প্রায় ঘন্টা 2 পথ হেঁটে যাবার পর দর্শনাভ রাজকোষাগারে পৌঁছালো। সেখানকার প্রধান বিন্দুবালাকে প্রণাম করতেই বিন্দুবালা বললেন, আপনাকে মহাত্মা গৌতম বুদ্ধ পাঠিয়েছেন, আপনি বসুন, কিছুক্ষণ বিশ্রাম নিন। দর্শনাভ অবাক হয়ে বললেন, আপনি কি করে জানলেন ভগবান গৌতম বুদ্ধ আমাকে পাঠিয়েছেন? রাজকোষাগারের প্রধান বিন্দুবালা
হাসলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি রাজকোষাগারের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দর্শনাভকে একটা ছোট্ট মখমলে কাপড়ের থলে দিয়ে বললেন, নিন, এটা রাজকোষাগারের একটা অমূল্য সম্পদ আছে। আপনি এটা নিয়ে ভগবান বুদ্ধের কাছে ফিরে যান। কথা মতো দর্শনাভ বিন্দুবালাকে প্রণাম জানিয়ে গৌতম বুদ্ধের আশ্রমে ফিরে গেল। সন্ধ্যায় বুদ্ধের প্রবচন সভায় হাজির হলেন দর্শনাভ। প্রণাম জানিয়ে সেই অমূল্য সম্পদের থলে বুদ্ধের চরণের কাছে রাখলেন। বুদ্ধ বললেন, এটা খোলো, দেখো এতে কি আছে। দর্শনাভ থলের মুখ খুলে অবাক হয়ে গেল। থলের ভিতরে ছিল বড় একটা হীরা। দর্শনাভ বলল, গুরুদেব, এ তো মহামূল্যবান হীরা, আমি এই হীরা নিয়ে কি করব? গৌতম বুদ্ধ হেসে বললেন, আগামীকাল সকালে এই হীরা তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। এটার যা মূল্য পাবে, তোমার জীবনের মূল্যও ঠিক ততটাই জানবে। যাও, এই হীরা নিয়ে যাও, এখন বিশ্রাম করো তুমি। দর্শনাভ কিছুই বুঝতে পারছিল না। খুবই অবাক হয়ে হীরাটির দিকে তাকিয়ে পুনরায় আবার থলের মধ্যে রেখে দিল। থলেটি নিয়ে সে আশ্রমে বিশ্রাম নিতে গেল। সারা রাত ঘুম নেই। সে ভাবছে, রাজকোষের এই মহামূল্যবান হীরা গুরুদেব আমাকে কেন বিক্রি করতে দিল? আর এই হীরার মূল্য যতটা, ততটাই আমার জীবনের মূল্য। এটাই বা কিভাবে সম্ভব? সারা রাতটি দুশ্চিন্তা করতে করতে সকাল হলো। সে হীরার থলিটা নিয়ে বাজারে গেল, কিন্তু ঠিক বুঝতে পারছিল না কোথায় এই হীরাটি বিক্রি করবে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির করে শেষে এক লোহা তামার পাত্র প্রস্তুতকারকের দোকানে গিয়ে হাজির হলো। দর্শনাভা ব্যবসায়ীকে বলল, আমার কাছে মূল্যবান হীরা আছে, যা আমি বিক্রি করতে। ব্যবসায়ী হীরাটি হাতে নিয়ে খুবই অবাক হয়ে দর্শনাভার দিকে তাকালো আর বলল, এটা তো রাজকোষের হীরা, তুমি কোথায় পেলে? নিশ্চয় চুরি করেছ। দর্শনাভা কিঞ্চিত রেগে গিয়ে বলল, আমি চোর নই। এই হীরা ভগবান গৌতম বুদ্ধ আমাকে দিয়েছেন। চতুর ব্যবসায়ী মহাত্মা গৌতম বুদ্ধের নাম শুনেই চুপ করে গেলেন আর বললেন, এই হীরার মূল্য হিসাবে আমি তোমাকে মোট 2 বস্তা তামা দিতে পারি। একেবারে ন্যায্য মূল্য দিচ্ছি, তুমি হীরাটি দিয়ে দাও আমাকে। দর্শনাভার মনে হলো যে ব্যবসায়ী চতুর এবং তাকে ন্যায্য মূল্য দিচ্ছে না। তাই সেই হীরাটি ফেরত নিয়ে আশ্রমে ফিরে আসলো। ফিরে এসে মহাত্মা গৌতম বুদ্ধকে সব কথা বলল। বুদ্ধ বললেন, তাহলে তুমি অন্য কোনো ব্যবসায়ীর কাছে যাও, যেখানে তোমাকে হীরাটির সঠিক মূল্য দেবে। দর্শনাভ এবারে একটু দূরে বড় বাজারে গেল। দেখল সেখানে অনেক স্বর্ণকারের দোকান আছে, যার দোকানে বসে সোনার উপর গয়না বানাচ্ছিল। দর্শনাভা এবারে বেশ বড় একটি দোকানে গিয়ে বলল, আমার কাছে একটা মূল্যবান হীরা আছে, সেটা আমি বিক্রি করতে চাই। দোকানদার হীরাটি যাচাই করে দেখল এবং বলল, এই হীরা তুমি কোথায় পেলে? হীরাটি দেখতেই বড়, তবে মহামূল্যবান কিছুই নয়।
এই হীরাটির বিনিময়ে আমি তোমাকে 200 সৌরাষ্ট্র কয়েন দেব। দর্শনাভ ভাবল, হীরাটির সঠিক মূল্য মনে হয় আরও অনেক বেশি হবে, আমি অন্য কোথাও বিক্রি করব। দর্শনাভ এবারে হীরাটি নিয়ে সেই বাজারের সব থেকে ধনী ও সব থেকে বড় ব্যবসায়ীর কাছে গেল, যেখানে স্বয়ং রাজরাজাদের পরিবারের গয়না প্রস্তুত করা হতো। সেখানে গিয়ে প্রধান ব্যবসায়ীকে বলল, হে মহাজন, আমার কাছে একটি মূল্যবান হীরা আছে, আমি তা সঠিক দামে বিক্রি করতে চাই। ব্যবসায়ী হীরাটি হাতে নিয়ে চমকে উঠলেন, বললেন, এ তো মহামূল্যবান হীরা, এই হীরা ক্রয় করার মতো অর্থ আমার নেই, খুবই সাবধানে রেখো এই হীরা। তুমি বরং আগামীকাল রাজধানীতে যাও, সেখানে আমার পরিচিত বিশাল এক ধনীর হীরা ব্যবসায়ী আছে, সে যদি চায় তবেই হীরার ন্যায্য মূল্য পাবে তুমি। দর্শনাভা আবারও বুদ্ধের কাছে ফিরে আসলো আর সেদিনের সব ঘটনা জানালো। বুদ্ধ বলল, তাহলে আগামীকাল তুমি রাজধানীতেই যাও, সেখানে হীরাটি বিক্রি করে এসো। দেখো, সাবধানে যেও আর সঠিক মূল্যে বিক্রি করো। মনে রেখো, হীরাটির মূল্য যতটা হবে ততটাই তোমার জীবনের মূল্য। পরের দিন দর্শনাভ হীরাটি নিয়ে অতি সাবধানে চলল রাজধানীতে। সেখানে পৌঁছে বিখ্যাত সেই হীরা ব্যবসায়ীর কাছে গেল। সেখানে গিয়ে ব্যবসায়ীকে বলল, আমার কাছে একটা মূল্যবান হীরা আছে, বেশ কিছুদিন ধরে এই হীরাটি সঠিক দামে বিক্রি করতে পারছি না, আপনার কাছে এসেছি যাতে সঠিক মূল্য পাই। দর্শনাভ হীরাটি থলে থেকে বের করে সেই ব্যবসায়ীর হাতে দিল। ব্যবসায়ী অতি আশ্চর্য হলো হীরাটি দেখে। অনেকক্ষণ হীরাটি পরীক্ষা করে বলল, এটা তো রাজ পরিবারের মহামূল্যবান হীরা। এই হীরাটির মূল্য এতটাই বেশি যে আমার মতো 5 জন ধনীর সম্পদ একত্রিত করলেও কম পড়ে যাবে। এই হীরা কেনার মতো ক্ষমতা আমার নেই। এই হীরাটি একমাত্র কিনতে পারবে এই দেশের সব থেকে ধনবান ব্যবসায়ী, তুমি বরং ওনার কাছেই যাও। নিরাশ হয়ে দর্শনাভা চলল রাজধানীর সেই সব থেকে বিশাল ধনী ব্যবসায়ীর কাছে। সেখানে গিয়ে সেই ধনশালী ব্যবসায়ীকে হীরাটি দেখিয়ে বলল, এটা আমি ন্যায্য মূল্যে বিক্রি করতে চাই। আমি অনেক জায়গায় ঘুরেছি, শেষে আপনার কাছে এসেছি। আশা রাখছি এবারে এই হীরাটির সঠিক দামে বিক্রি হবে। বৃদ্ধ ধনী ব্যবসায়ী হীরাটি যাচাই করলেন, তারপর বললেন, ওহে যুবক, আমি সারা জীবন এমন একটা রাজপরিবারের হীরার জন্য অপেক্ষায় আছি, কিন্তু দুঃখ একটাই, এই হীরার সঠিক মূল্য আমি দিতে পারবো না, কারণ এই হীরাটির এতটাই মূল্যবান যে শুধু আমার নয়, সারা দেশের অর্থ একত্রিত করলেও কম পড়ে যাবে। হে যুবক, আমি দুঃখিত, আমার সামর্থ্য নেই এবং এই দেশের কারোর সামর্থ্য নেই এই হীরা ক্রয় করার। এই হীরা মহামূল্যবান, এর মূল্য নির্ধারণ করাই দুষ্কর। হে যুবক, তুমি বৃথা চেষ্টা করো না, তুমি ফিরে যাও। যুবকটি হীরাটিকে থলের ভিতরে রাখল
আর চোখ বন্ধ করে মহাত্মা গৌতম বুদ্ধকে স্মরণ করে প্রণাম জানালো। সন্ধ্যায় ভগবান গৌতম বুদ্ধর আশ্রমে ফিরে এসে বুদ্ধের চরণে হীরাটিকে রেখে প্রণাম করে বলল, গুরুদেব, আমি বুঝে গেছি মনুষ্য জীবন মহামূল্যবান। আমাকে আপনার শিষ্য করে নিন। জীবনের বাকি দিন আমি আপনার কৃপাতে জীবনের সত্যকে জানব। মহাত্মা গৌতম বুদ্ধ হাসলেন আর বললেন, আমাদের সকলের জীবন এই হীরাটির মতো, শুধু আমরা জ্ঞানচক্ষু দ্বারা নিজেদের যাচাই করে দেখি না। তাই আসলেই যে এই জীবন মহামূল্যবান তা উপলব্ধিও করতে পারি না। ধ্যান আর জ্ঞান, এই দুইয়ের অভাবে 2 বস্তা তামার মূল্যের মতো সস্তা দরে ঠকে গিয়ে জীবন কাটিয়ে দিই। নিজেকে চিনতে শেখা, নিজেকে জানতে শেখার নামই সাধনা। এই জীবন এতটাই মহামূল্যবান যে কোনো অসাধ্যকে সাধন করা যায়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রেখে ধ্যানমগ্ন হলেই নিজের মূল্যায়ন করতে পারবে। আর নিজের মূল্যায়ন করতে পারলেই নিজেকে সম্মান জানাতে পারবে। আর তখনই অনুভব করতে পারবে জীবন কত শান্তি। বন্ধুরা, নিজেকে চিনুন এবং নিজেকে জানুন। ধন্যবাদ সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আপনি আপনার জীবনের মূল্য কতটুকু জানতে পেরেছেন।